শুরু করছি টপ নিউজ এট 6 আর শুরুতেই চোখ রাখবো পুরীর দিকে, কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে পৌঁছে গেছেন। মুখ্যমন্ত্রীকে মন্দির ঘুরিয়ে দেখাচ্ছেন 500 সেবায়েত, রয়েছেন দৈতাপতিও। গতকাল এক সেবায়েতের আচরণের প্রতিবাদ জানাতে সিদ্ধান্ত নিয়েছেন অন্য সেবায়েতরা যে তাকে প্রায় 500 সেবায়েত তারা মন্দির চত্বর ঘুরিয়ে দেখাবেন। আমাদের সঙ্গে সরাসরি পুরীর মন্দির চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি। উজ্জ্বল, গতকাল আমরা দেখেছিলাম যে একটা বিতর্ক দানা বেঁধেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো দেওয়াকে কেন্দ্র করে, কিন্তু আজকে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি কতটা ভিন্নধর্মী? দেখো, একেবারেই তাই। আজকে কিন্তু গতকালের এই বিক্ষোভের পর থেকে কিন্তু গতকাল থেকে প্রশাসন একেবারে চূড়ান্ত সতর্ক ছিল যাতে কোনো রকমভাবে মুখ্যমন্ত্রীর এই মন্দিরে পুজো দেওয়া নিয়ে আর নতুন কোনো বিতর্ক সৃষ্টি না হয়। তবে সমস্ত চেষ্টার পরও কিন্তু হতে পারে সংখ্যায় 2 জন, হতে পারে সংখ্যায় 3 জন। বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে কিন্তু এখানে গো ব্যাক ধ্বনি দেওয়া হয় এবং 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং আরও 3 জনকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক মুখ্যমন্ত্রী যেখানে দাঁড়িয়েছিলেন, যেখানে এসে দাঁড়ান, ঠিক তার পেছন থেকে যে ভিড়টা রয়েছে সেখান থেকে গো ব্যাক মুখ্যমন্ত্রী এই ধ্বনি ওঠে এবং সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে সিভিল ড্রেসের যারা পুলিশ ছিল তারা তাদেরকে নিয়ে যায় এবং 2 জনকে গ্রেফতার করেছে। কিন্তু তার থেকেও মৌপ্রিয়া, এই মুহূর্তে সবচাইতে বড় বিষয় হলো মুখ্যমন্ত্রী এলেন এবং আসার পর তিনি বেশ কিছুটা রাস্তা পায়ে হেঁটে আসেন, খালি পায়ে মুখ্যমন্ত্রী আসেন। একেবারে মন্দিরের যে সিংহদ্বার, সেই সিংহদ্বার দিয়ে তার ঢোকার ব্যবস্থা করা হয়েছিল। এটাই কিন্তু ভিভিআইপি গেট, এখান থেকেই কিন্তু যারা ভিআইপি থাকেন তাদেরকে প্রবেশ করানো হয় মন্দিরের ভেতরে। সেই গেট পর্যন্ত তাকে নিয়ে আসা হয় এবং আমরা দেখতে পাই যে অন্ততপক্ষে 100 থেকে 150 সেবায়ত তারা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীকে নিয়ে আসার জন্য এবং তার যে মূলত পাণ্ডা, যার যে পুরোহিত, তিনি তো ছিলেনই। তারা একসঙ্গে তাদেরকে ভেতরে নিয়ে যান, তার হাতে একটা বিশেষ ধরনের বস্ত্র তুলে দেওয়া হয় যেটা গলায় লাগিয়ে মুখ্যমন্ত্রী ভেতরে গেছেন এবং এখানে যেখানে মূল গর্ভগৃহ অর্থাৎ যেখানে জগন্নাথ দেবকে রাখা হয় সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী সম্ভবত ঢুকতে পারবেন না। তার কারণ হচ্ছে ওখানে রিপেয়ারের কাজ চলছে, ওখানে কারুরই এখন প্রবেশ নিষেধ। তবুও চেষ্টা চলছে যে মুখ্যমন্ত্রীকে যতখানি কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া যায় ততখানি পৌঁছে দেওয়ার। তবে দেখো, মুখ্যমন্ত্রী এর আগেও এসেছেন, পুজো দিয়েছেন, জগন্নাথ দেবের মন্দিরে যাবেন, আর 5 জন দর্শনার্থীদের মতন তিনিও পুজো দেবেন, এর মধ্যে কোনো বিতর্ক নেই। কিন্তু একটা বিতর্ক কিন্তু বারবার পুরীর আশপাশ থেকে শুরু করে ভুবনেশ্বর থেকে শুরু করে এই বিতর্ক কিন্তু দানা বাঁধতে শুরু করলো। সেটা হচ্ছে যে বিজেপির পক্ষ থেকে যেটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে বিজেপি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উড়িষ্যাতে এই কাণ্ড ঘটালো। গতকাল মুখ্যমন্ত্রী কলকাতা থেকে রওনা দেওয়ার আগে এই পুরী মন্দিরে দাঁড়িয়ে 2 জন সেবায়েত দাবি করলেন তারা মুখ্যমন্ত্রীকে ঢুকতে দেবেন না। একেবারে উজ্জ্বল, এখানে আমি তোমার কাছে জানতে চাইবো যে ঠিকই তুমিও যেটা বললে যে একদম পুজো দেওয়ার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মন্দিরে গেছেন, যার সঙ্গে রাজনৈতিক কোনো যোগাযোগ, কোনো যোগসূত্র নেই, কিন্তু যেভাবে বর্তমানে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাসঙ্গিক হয়ে উঠছেন বিজেপি বিরোধী মুখ হিসেবে, সেখানে প্রতিবেশী রাজ্যে যেভাবে তাকে ওয়েলকাম করা হচ্ছে, এই পুরীর মন্দির চত্বরেও যে চিত্র দেখলাম সেটা কতটা অর্থপূর্ণ? অর্থপূর্ণ, কারণ এই মুহূর্তে কিন্তু উড়িষ্যার যে মুখ্যমন্ত্রী তার সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত শুধু সম্পর্ক না, রাজনৈতিক সমীকরণও কিন্তু অত্যন্ত ভালো। কারণ দেখো মৌপ্রিয়া, আমরা জানি যে এই মুহূর্তে বিজেপির 2টো রাজ্য হচ্ছে মূল টার্গেট, যেটা অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নিজেরা বলেছেন। 1 নম্বর রাজ্যের নাম বাংলা, 2য় রাজ্যের নাম উড়িষ্যা। ফলে 2টো জায়গায় কিন্তু বিজেপি তাদের সংগঠনকে বিস্তার করতে চান এবং সেই কারণে তাদের 2 জনের দুদিনের ন্যাশনাল কনফারেন্সের জন্য এই উড়িষ্যাকে বেছে নেওয়া হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী নিজে 2 দিন উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটা রাজনৈতিক যোগসূত্র আছে, যে যোগসূত্র ধরে আগামীকাল মুখ্যমন্ত্রী যাবেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়কের সঙ্গে বৈঠক করার জন্য। কিন্তু তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে বিজেপি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যে অন্যতম প্রতিপক্ষ মনে করছেন এই কারণে যে তিনি কিন্তু গোটা দেশ জুড়ে নোটের থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তুলছেন। তিনি চেষ্টা করছেন আবার 3য় বিকল্পকে সামনে নিয়ে আসার, যেটা অবিজেপি একটা বিকল্প। সেই জায়গায় ধন্যবাদ উজ্জ্বল মুখার্জি আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বললেন পুরী থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গেছেন, আমাদের নজর থাকবে সেদিকে। এর পাশাপাশি যে খবরে চোখ রাখবো, নারদ এফআইআর মোকাবিলায় এক সুর তৃণমূল কংগ্রেসে, এমনটাই আজ সিদ্ধান্ত হয়েছে তৃণমূলের স্ট্র্যাটেজি বৈঠকে।
প্রত্যেকের আর্জির বয়ান যেন এক হয়, এমনটাও আজ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে সিবিআই এর সঙ্গে সহযোগিতার কৌশলও নিচ্ছে দল। তলব করলেই হাজিরা দেওয়া হবে বলেও সূত্রের খবর। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কমলিকা, ঠিক কোন দিকগুলো মাথায় রেখে এরকম সিদ্ধান্ত? দেখো, দুটো দিক তাদের দেখতে হবে এবং দুটো দিককে তারা সামনে রেখেই কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে। একটা, রাজনৈতিকভাবে এই এফআইআরটাকে মোকাবিলা করতে হবে, অন্যটা হচ্ছে আইনি পথে তাদের যেতে হবে। এবার আইনেরই কোন পথে যাবে সেটা নিয়েই এখন আলোচনা চলছে এবং সেখান থেকে দাঁড়িয়েই তাদের তরফ থেকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেকের বয়ান সিবিআই এর সামনেই হোক বা আইনের পথেই যখন তারা প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি তারা যখন অ্যাপ্লাই করবে তখন তাদের বয়ানে যেন কোনো ফারাক না থাকে এবং দলগতভাবে সমষ্টিগতভাবে তারা যেন এক সুরেই তাদের এই সমস্ত আর্জি হয় এবং তার পাশাপাশি সিবিআই যদি তাদের জিজ্ঞাসাবাদ করে সেখানেও যেন যারা এক সুরেই তারা কথা বলে। এইটা কমলিকা, ধন্যবাদ। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলে। অসাংবিধানিক অনৈতিক কোনো কাজের সঙ্গে যুক্ত নন, নারদ নিয়ে তৃণমূলের স্ট্র্যাটেজি বৈঠক শেষে দাবি করলেন কাকলি ঘোষ দস্তিদার। অসাংবিধানিক বা অনৈতিক কিছুর মধ্যে তো আমি যুক্ত নই, যা বলার দল করবে।